তাহলে আজকে আমরা পড়ছি হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন আমরা ইকুইটি বিষয়গুলো দেখব, ইকুয়ালিটি এগুলো দেখব। এই ছবিটা মনে আছে, ইকুয়ালিটি আর ইকুইটি, কোনটা বেশি এফেক্টিভ পড়ানোর জন্য? ইকুইটি। কেন ইকুইটি বেশি এফেক্টিভ? কারণ এখানে যার যতটুকু সাপোর্ট দরকার আমরা তাকে ততটুকু সাপোর্ট দিই। যে বাচ্চাটার বেশি সাপোর্ট দরকার তাকে আমি বেশি সাপোর্ট দিই, যার কম সাপোর্ট দরকার তাকে আমরা কম সাপোর্ট দিলেও হবে, সে নিজের মতো সেলফ সাফিসিয়েন্টভাবে করতে পারবে। ইকুয়ালিটিতে কি হয়, সবাইকে যদি আমি সম পরিমাণ সাপোর্ট দিই তাহলে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যতটা থাকার আলটিমেট অতটাই গ্যাপ থেকে যায়, এখানে গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে। তো এই যে ইকুয়ালিটি, এটার সঙ্গে রিলেটেড কি? এটার সঙ্গে রিলেটেড হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, যে টেস্টের নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড আছে। তো এটা কিন্তু আমাদের এই ক্লাসরুমে চলবে না, আমাদের কি করতে হবে, এক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। আর এই যে ইকুইটির সঙ্গে রিলেটেড কয়েকটা টার্ম আমরা দেখব, ইউডিএল ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, আর দেখব আইইপি ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। দেখবো আমরা ধীরে ধীরে, আইডিয়া পরিষ্কার হবে। এখন পর্যন্ত এই স্লাইডে আমরা দেখলাম ইকুইটি আর ইকুয়ালিটির পার্থক্য দেখলাম, যেখানটাতে বেশি আমরা প্রেফারেন্স কাকে দিব? ইকুইটিকে রাদার দেন ইকুয়ালিটি। তাহলে ইনক্লুসিভ ক্লাসরুমে আমাদের সব ধরনের বাচ্চা থাকছে। তাহলে এই দুটো ছবির মধ্যে কোনটা ইনক্লুসিভ ক্লাসরুমের ছবি হবে? রেগুলার স্কুল এটা হবে, তাই না? কারণ এখানে কেউ হয়তো অ্যাভারেজ আছে, কেউ হয়তো একটু ভালো আছে, কেউ হয়তো একটু খারাপ আছে, সব ধরনের আছে। এটাকে আমরা কি বলবো? রেগুলার স্কুল। মানে আমাদের স্কুলটা এরকম হওয়া উচিত, যদি এরকম হয় না কিন্তু এরকম হওয়া উচিত। আর এটাকে কি বলা হচ্ছে? এক্সক্লুসিভ স্কুল। কেন? এখানটাতে এক ধরনেরই বাচ্চা আছে, হয়তো বোবা কালারের জন্য যে স্পেশাল স্কুলগুলো হয় সেটা হচ্ছে স্পেশাল স্কুল বা এক্সক্লুসিভ স্কুল। সেখানে শুধুমাত্র এক্সক্লুসিভভাবে কারা আছে? বোবা কালারা আছে। কিন্তু ইনক্লুসিভ ক্লাসরুমে বোবা কালাও আছে, সাধারণ বাচ্চাও আছে, যে বাচ্চা পড়াশোনায় ভালো সেও আছে, যে একটু স্লো লার্নার অটিজম আছে যে বাচ্চার, সেই বাচ্চাও এখানে আছে। এটা হচ্ছে আমাদের ইনক্লুসিভ ক্লাসরুম। এই ক্লাসরুমের কিছু সুবিধা আছে। কি সুবিধা আছে? প্রথমত আমাদের কি করতে হচ্ছে, সেগ্রিগেশনটাকে আমরা রিজেক্ট করছি, যে বাচ্চাদেরকে আলাদা আলাদাভাবে দেখবো না, আমরা সব বাচ্চাকে সমানভাবে দেখবো, একইভাবে দেখবো। আর রেগুলার স্কুল মডেলে কি হচ্ছে, এটা ইনক্লুসিভ এডুকেশন ফলো করা উচিত। আর আমাদের কি প্র্যাকটিস করা উচিত? যাদের মাইল্ড লার্নিং ডিসেবিলিটিস আছে, যেগুলো আমরা পড়বো একটু পরে, ডিসক্যালকুলিয়া, ডিসপ্র্যাক্সিয়া, ডিসগ্রাফিয়া, এগুলো, সেগুলোকে আমাদেরকে প্রপার একটা প্র্যাকটিসের মধ্যে বা একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে সেগুলোকে ঠিক করানো উচিত ক্লাসরুমেই। তার জন্য আলাদা কোনো মেডিকেল ইসার সাপোর্টের দরকার নেই বা অন্য কিছুর দরকার নেই, বুঝলে? আগে আমরা লার্নিং ডিসেবিলিটিসগুলো দেখি, তাহলে বুঝতে পারবো। এগুলো হচ্ছে আমাদের লার্নিং ডিসেবিলিটিস, এখানে 4টা আছে, আরও কয়েকটা আমরা বলবো। ডিসলেক্সিয়া, ছবি দেখে কি মনে হচ্ছে, কি অসুবিধা হতে পারে বাচ্চার? পড়তে অক্ষম। টেক্সট থেকে ডিসলেক্সিয়া এসেছে, মনে রাখবে। মনে রাখার কিছু নিয়ম বলে দিচ্ছি। টেক্সটে এই যে এক্স আছে, ডিসলেক্সিয়াতেও আমাদের এক্স আছে। টেক্সট আমরা কি করি? পড়ি। তো বাচ্চা যখন বেড পড়ছে, খাতায় হয়তো বেড লেখা আছে, বাচ্চা সেটাকে কি পড়ছে? ডেপ পড়ে দিচ্ছে, বুঝলে? বা কোথাও 6 লেখা আছে, সেটা বাচ্চার মাইন্ডে রিসিভ হচ্ছে 9 হিসাবে। তার যে পড়তে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে কি? ডিসলেক্সিয়া, টেক্সট পড়তে অসুবিধা। এর উল্টোটা হচ্ছে ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া কি? গ্রাফিক্স কিসের সঙ্গে রিলেটেড? কোনো কিছু আমি আঁকবো, মানে আউটপুটের সঙ্গে রিলেটেড। তাহলে ডিসগ্রাফিয়া কিসের সঙ্গে রিলেটেড হবে? হ্যান্ড রাইটিংয়ের সঙ্গে, স্পেলিংয়ের সঙ্গে। যেখানে বলবে, রাইট করবে, সেখানটাতে মানে 6 লিখতে দিচ্ছে, লিখে দিচ্ছে 9। এটা আমারও ছিল ছোটোবেলায়। আমি আকার লিখতে খুব ভুল করতাম, তোমাদের অনেকের ছিল হয়তো। সাদাকে আমি লিখতাম সদা, বা পরীক্ষাতে সদও লিখে চলে আসতাম, আকারটা ছুটে যেত। এখন তো আর সেটা নেই, এখন ধীরে ধীরে এগুলো ঠিক হয়েছে, যত বয়স বেড়েছে ঠিক হয়েছে। তো সেজন্যই কি বলছে, এই লার্নিং ডিসেবিলিটিস এগুলোকে কিন্তু কিওর করা সম্ভব। তাহলে কি কি দেখলাম? ডিসলেক্সিয়া দেখলাম, ডিসগ্রাফিয়া দেখলাম। এই সংক্রান্ত আরেকটা আছে, ডিসক্যালকুলিয়া। হ্যাঁ, ক্যালকুলেশনের সঙ্গে রিলেটেড, তাই না? তাহলে তার ক্যালকুলেশনে প্রবলেম হবে। ক্যালকুলেশনের প্রবলেম মানে ম্যাথে প্রবলেম হবে। ম্যাথ না পারা কোনো কিন্তু বায়োলজিক্যাল বিষয় না, মানে এটা পরিবর্তন করা সম্ভব। বেশিরভাগ ছেলেপেলেই ম্যাথ পারে না, কারণ তারা ছোটোবেলা থেকে ভালো টিচারের আন্ডারে পড়েনি। ম্যাথ বা সায়েন্স ভালো টিচারের আন্ডারে থাকলে তবেই ভালো করে পারা যায়, নাহলে পারা যায় না। কারণ ভিত যার যদি দুর্বল হয়ে যায় তাহলে পরবর্তীকালে গিয়ে সমস্যা হয়। ইতিহাসের একটা মানে চ্যাপ্টারের থেকে পরের চ্যাপ্টারের মধ্যে লিঙ্ক কম থাকে, যেটা ম্যাথে প্রচুর থাকে, সেজন্য ম্যাথ পারা যায় না।
এবার যারা ধরো ক্লাস 10-এ লাস্ট ম্যাথ করেছিলে, এবার তোমরা এখন কম্পিটিটিভ পড়তে এসেছো, মানে তোমরা 10-এর পরে এইচএস 2 বছর, গ্র্যাজুয়েশন 3 বছর, যারা মাস্টার্স করেছো আরও 2 বছর, মানে 7 বছর পরে তুমি যদি আবার অঙ্ক করতে শুরু করো, তাহলে তোমাকে অঙ্ক কোথা থেকে শুরু করতে হবে? আবার যোগ বিয়োগ থেকেই কিন্তু শুরু করাতে হবে। তাহলে তোমার ওই যে ভীতিটা সেটা কাটবে। তো ডিসক্যালকুলিয়াও কিন্তু মানে প্রবলেম, মানে ডিসক্যালকুলিয়াও কিওর করা সম্ভব পড়াশোনার মাধ্যমে, প্রপার বোঝানোর মাধ্যমে। তাহলে ডিসক্যালকুলিয়া কি হলো? এটা কিসের সঙ্গে রিলেটেড? ক্যালকুলেশনের সঙ্গে রিলেটেড, নামের সঙ্গে মিল আছে। এটা সংক্রান্ত আরেকটা হয়, মানে এই যে দেখো, তারে জামিন পাড়ার বাচ্চারা এটা ছিল, বিকে ডি দেখতো, উল্টো উল্টো দেখতো, লিখতো উল্টো, তাই তো? ওর এটাও ছিল, অঙ্ক সেরকম একটা করতে পারতো না, ডিসক্যালকুলিয়া। আরেকটা কি বলছিলাম আমি, যে জুতোর সুতা বাঁধতে পারতো না। আমাদের অনেক বন্ধু থাকবে দেখবে পরীক্ষার সময় এক্সট্রা পেজ নাই, কিন্তু সেই পেজটা সেলাই করতে পারে না, স্যারেরা এসে করে দেয় না? তো তাদের কি সমস্যা? তাদের যে সমস্যাটা সেটাকে বলে ডিসপ্র্যাক্সিয়া। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত। এখানটাতে কি হয়, আমাদের যে অর্গানস আছে সেই অর্গানগুলোকে আমরা কি বলছি? মোটর, তাই না? তো আমাদের শরীরে যে মোটরগুলো আছে, ওই মোটরের মধ্যে কোঅর্ডিনেশন ঠিক মতো হয় না। মাইন্ড যেটা করতে চায় সেটা হয়তো আমার হাত করছে না, মাইন্ড যেটা কমান্ড দিয়ে দিচ্ছে হাতকে, হাত সেটা এক্সিকিউট করতে পারছে না। ঠিক আছে? প্র্যাকটিক্যাল কাজকর্ম করতে যাদের সমস্যা হয় তাদের ডিসপ্র্যাক্সিয়া আছে। তাহলে আমরা দেখলাম যে তারে জামিন পাড়ার বাচ্চারা এগুলো ছিল। এখানটাতে আরেকটা জিনিস ওর মধ্যে ছিল, বলো কি? অটিজম ছিল না। অটিজম হচ্ছে একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, একটু কঠিন ওটা সারানো, ওটাও সারানো যায়। আর কি বাকি থাকলো? এডিএইচডি বাকি থাকলো। এবার এই জিনিসটা আমাদের সবার আছে, কি বলতো? এডিএইচডি, কনসেন্ট্রেশন রাখতে পারি না আমরা। এটাকে বলে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। অ্যাটেনশন ডেফিসিট মানে আমার অ্যাটেনশন কম। তোমরা দেখবে 30 মিনিটের 30 সেকেন্ডের রিল দেখো, তারপরে যেই 5 মিনিটের ভিডিও চলে আসে ওটা হয় 2x দেখো, নাহলে ছাড়িয়ে চলে যাও, তাই করো না? এটাই হচ্ছে এডিএইচডি। আমাদের সবার প্রায় এডিএইচডি হয়ে গেছে রিল দেখে দেখে। 3-4 ঘন্টার সিনেমা দেখতে আমাদের অসুবিধা হয়, প্লাস গল্পের বই পড়তে অসুবিধা হয়, বড় বড় যেগুলো গল্পের বই হয়, অসুবিধা হয় না? তাহলে ভালো এডিএইচডি নাই। যার হয় তাদের এডিএইচডি আছে, মানে মাইল্ড এডিএইচডি আমাদের সবারই আছে প্রায়। একই জায়গাতে আমরা মনোযোগ বেশিক্ষণ রাখতে পারি না, এটা হচ্ছে এডিএইচডি। যেমন তারে যেমন পারের বাচ্চাটা কি করছিল, ওই কালার নিয়ে অনেক কিছু চিন্তা করতে পারছিল, এডিএইচডির ফলে পারছিল, ওর মাথায় ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছিল। বা ও ওই যে বাসের বাইরে মুখ বার করেই ও থেকে যাচ্ছিল, ওইভাবেই ঘুরছিল বাসে বাসে, তাই না? এগুলো সব এডিএইচডির জন্য। এটাকে কি করে কিওর করা যায়? এডিএইচডির স্টুডেন্টকে তুমি কি করে কিওর করবে? হ্যাঁ, সামনে এনে বসাতে হবে। আর যে বাচ্চার মনোযোগে অসুবিধা, তার মনোযোগটা বাড়ানোর জন্য কি কি করা যায়? অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত রাখতে হবে, মানে অ্যাক্টিভ কাজকর্ম করবে বাচ্চাটা, শুধু বসে বসে শুনবে না, লার্নিং বাই ডুইং করবে। আর একটা ইম্পর্টেন্ট জায়গা ছুটে যাচ্ছে আমাদের, আমাদের মনোযোগ যখন নষ্ট হয়ে যায় তখন আমরা কি করি? কনসেন্ট্রেশন করার জন্য আমাদেরকে কি বলে? মেডিটেশন করতে। মেডিটেশন করানো এবং বাচ্চাটাকে যদি একটা রুটিনের মধ্যে রাখা হয়, মানে বাচ্চাটা ওই রুটিনের বাইরে এক পাও যাবে না, বাচ্চাটা আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য পড়বে, তারপরে তাকে 5 মিনিটের রেস্ট দিতে হবে। বা যদি বাচ্চাটা রাত্রি 10টা থাকে, তাকে 10টাতেই খাওয়াতে হবে। যদি সকাল 7টায় পড়তে বসে 7টাতেই পড়তে বসবে, 7টায় একেও না। ওই যে যখন রুটিনের মধ্যে চলে আসবে, ওর তখন এডিএইচডি অটোমেটিক কমতে থাকবে। আমরাও যদি প্রত্যেক দিন দিনে 3 ঘন্টা করে বই পড়া শুরু করি, গল্পের বই দিয়ে শুরু করি, পরবর্তীকালে আমার বই পড়তে কোনো অসুবিধা হবে না। এখন পারি না কারণ আমরা হ্যাবিচুয়েটেডই না পড়ার জন্য সেভাবে, তাই না? এই হচ্ছে বিষয়, এডিএইচডি ভাবে ঠিক করা যায়। লাস্ট একটা আছে, সেটা হচ্ছে অটিজম। অটিজম সম্বন্ধে, অটিজম অনেক ধরনের হয়, মেনলি এটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। বাচ্চাগুলো কিছু অটিজমের বাচ্চা একটু অন্যরকম হয়। ক্লাসরুমে এই ধরনের বাচ্চা সবার সঙ্গে মিশে থাকে, এই বাচ্চা একা থাকে, কারণ সোশ্যালি মিশতে পারে না, এর সোশ্যাল অ্যাক্টিভিটিতে প্রবলেম, কারোর সঙ্গে ঠিকমতো কথা বলতে পারে না, বা কেউ যখন ওকে কথা বলে তার প্রত্যুত্তর যেটা দেবে, রিয়াক্ট যেটা করবে, সেটাও বুঝতে পারে না যে কী করবে। হয়তো হাসার জায়গায় হাসতে চাই, জোর করে হয়তো কেঁদে দিল, কিন্তু ও মনে মনে হাসতে চাইছে, তার কি আছে? অটিজম আছে। এই বাচ্চাগুলোকে খুব সেন্সিটিভলি দেখতে হয়,
অনেকে যদি তুমি একটু বেশি বকে দাও তাহলে এ যতটা মানে ভালনারেবল হয়ে যাবে, বিষয়টা খুব খারাপ হয়ে যাবে। তো এই সব ধরনের বাচ্চাদেরকে নিয়ে যেহেতু আমার ক্লাসরুম, তাই ক্লাসরুমটাকে আমাকে কি করতে হবে, একদম প্রপার ওয়েতে সুসজ্জিতভাবে করতে হবে, চালাতে হবে। এগুলো একটু লিখে নাও, এটা তোমাদের ম্যাটেরিয়ালও নেই। ডিসপ্র্যাক্সিয়া, ডিসক্যালকুলিয়া, আর একটা অ্যাফাসিয়া। অ্যাফাসিয়া জানো? অ্যাফাসিয়া হচ্ছে যাদের ল্যাঙ্গুয়েজের সমস্যা হয়। অ্যাফাসিয়া যুক্ত হচ্ছে ল্যাঙ্গুয়েজের সঙ্গে। ডিসপ্র্যাক্সিয়া, ডিসক্যালকুলিয়া, অ্যাফাসিয়া। প্র্যাকটিক্যাল কাজকর্ম, এটা লিখে নাও। মোটর কোঅর্ডিনেশন, মোটর কোঅর্ডিনেশন। ম্যাটেরিয়াল নিচ্ছি আমি, আপাতত খাতাতেই লেখো, পরে ম্যাটেরিয়ালে কপি করে নেবো। অ্যাপাসিয়া হচ্ছে ল্যাঙ্গুয়েজের প্রবলেম, আরেকটা কি বললাম? ডিসক্যালকুলিয়া, ক্যালকুলেশনের প্রবলেম। যেটাতে সুতো বাঁধতে অসুবিধা হয়। ডিসপ্র্যাক্সিয়ার পাশে লিখে রাখবো প্র্যাকটিক্যাল কাজকর্ম করতে সমস্যা। এগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, এবছরও সিটেটে এখান থেকে প্রশ্ন আসছে। আর এত কিছু পড়ানো হচ্ছে, বইয়ে 4টাই থাকে সাধারণত, এখানে যতগুলো পড়ানো হলো এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। হয়েছে লেখা? চলো পরেরটাই যাই। ও আচ্ছা, আগের আমাদের স্লাইডে কয়েকটা কথা লেখা ছিল, যেগুলো হচ্ছে লার্নিং ডিসেবিলিটিস এখন পড়লাম, সেগুলো সম্বন্ধে লেখা আছে। এগুলো হচ্ছে কি নিউরোলজিক্যাল কন্ডিশনস। তো নিউরোলজিক্যাল কন্ডিশনস আমরা পড়বো আমাদের ছোট থেকে যখন বাচ্চাগুলো একটু বড় হয়, মানে খুব ছোটবেলা থেকে যখন বড় হচ্ছে, মানে ইনফ্যান্সি থেকে চাইল্ডহুডে ঢুকছে, তখন বাচ্চাদের সাইনাপটিক প্রুনিং ঘটে। জানো এটা কি? প্রুনিং মানে জানো? গাছে প্রুনিং করতে বলে হার্ড হার্ড প্রুনিং, সফট প্রুনিং, গাছের ডাল কাটাকে প্রুনিং বলে। তো বাচ্চাদেরও সাইনাপটিক প্রুনিং হয়। কি জিনিসটা সাইনাপটিক প্রুনিং বলছে? বাচ্চারা যখন ছোটোবেলায় মায়ের পেট থেকে যখন বেরোলো, তখন ওদের নিউরন কম থাকে, বেরোনো মাত্র ওদের নিউরনগুলো খুব বেশি অ্যাক্টিভ হয়ে যায়, প্রচুর আমাদের শরীরে নিউরনস তৈরি হয়, কিন্তু যেগুলো কাজের না, সেই নিউরনগুলোকে ঝেড়ে ফেলার যে প্রসেস, সেটাকে বলা হয় সাইনাপটিক প্রুনিং। বুঝলে? আমরা যদি এসে দেখি, ছবিও খুব সুন্দর সুন্দর হয় এগুলোর। সাইনাপটিক প্রুনিং, এই যে যখন বাচ্চাটা মায়ের পেটে আছে, 36 উইক হয়েছে, মায়ের পেটে আছে, সেখান থেকে নিউবর্ন হলো, ওর নিউরনের সংখ্যা বা নিউরনের যে স্ট্রাকচার সেটা এতটুকু। 3 মান্থে বাড়লো, 6 মান্থে বাড়লো, 2 ইয়ারে বাড়লো। এগুলো বাচ্চাটা তখন কি করছে? এই অবস্থাটাকে আমরা কি বলছিলাম? 0 থেকে 2 ইয়ার্স, পেঁয়াজের ইয়ে অনুযায়ী, থিওরি অনুযায়ী কোন স্টেজ এটা? সেন্সারি মোটর স্টেজ। তাহলে সেন্সার্স খুব অ্যাক্টিভ হচ্ছে, তার কারণে ওদের নিউরনগুলো নিজের মধ্যে কানেকশন বিশাল করে তৈরি করছে, সেজন্যই এটাকে বলে সাইনাপটিক ব্রাস্ট বলা হয়, প্রচুর নিউরন তৈরি হয়। তারপরে কি হচ্ছে? 4 ইয়ার বা 5 ইয়ারে দেখো নিউরনের সংখ্যা কমে গেছে, যেগুলো বেশি দরকারি এবং যেগুলো স্ট্রং, সেই নিউরনগুলো রেখে উইক নিউরনকে আমরা কি করি? ঝেড়ে ফেলে দিই।
এটা আমাদের বডির মানে কি বলবো প্রসেস, এভাবেই আমাদের বডি কাজ করে। তাহলে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা নিউরন তোমার এখানটাতে যে বললো নিউরোলজিক্যাল আর কি প্রবলেম যে কথা বলছে, নিউরোলজিক্যাল কন্ডিশন যেগুলো বলছে তাহলে সেগুলোও পরিবর্তন করা সম্ভব, তাই না? লার্নিং ডিসেবিলিটিস মানে ডিসক্যালকুলিয়া, ডিসপ্র্যাক্সিয়া, ডিসগ্রাফিয়া, যাবতীয় যা যা পড়লাম এতক্ষণ সবগুলো যেহেতু নিউরোলজিক্যাল কন্ডিশন, সেগুলোকে পরিবর্তন করা সম্ভব। আমাদের নিউরনগুলো প্রয়োজন অনুযায়ী সেফ নেয় নিজেদের। এবং এটা কি নট লিঙ্ক টু লো আইকিউ। ইন্টেলিজেন্স কোশ্চেন্ট আমরা কি করে মাপছিলাম? ফর্মুলা কি আইকিউ এর? সি এম এ, আর সি এটা কোথায়? সি এ নিচে, না নিচে সি এ, হ্যাঁ ক্রোনোলজিক্যাল এজটা নিচে হয়, আর এটা হচ্ছে মেন্টাল এজ, মানসিক বয়স যেটা, মানে যে যত ভালো কিছু করতে পারে সেটা হচ্ছে তার মানসিকভাবে সে তত বেশি মানে কি বলবো এজ বা মানসিকভাবে ততটা ম্যাচিওর্ড। তাহলে মেন্টাল এজ উপরে, নিচে হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এই যে আমরা আইকিউ মাপছি এটার সঙ্গে লার্নিং ডিসেবিলিটিসের কোনো সম্পর্ক নেই। যার ডিসক্যালকুলিয়া আছে তার মানে সে সাময়িক অঙ্ক করতে পারে না, তাকে যদি প্রপার ট্রেনিং দেওয়া হয়, প্রপার টিচিং দেওয়া হয়, সে কিন্তু অঙ্ক করতে পারবে। আমাদের এখানে সিটেটের সময় মোটামুটি 3 মাস তো আমরা পড়িয়েছিলাম, অঙ্ক করতেই পারতো না, কিছুই পারতো না, যোগ বিয়োগ করতেও সমস্যা হতো। ওরা শেষের দিকে ভালো ভালো অঙ্ক করতো, মানে কম্পিটিটিভ এক্সামের 2-4টে চ্যাপ্টার ওদের একদম ভালো করে উঠে গেছিলো। কিন্তু ওদের কনফিডেন্স ছিল না যখন ওরা অঙ্ক শুরু করেছিল যে আমরা অঙ্ক পারবো, ওরা তো অঙ্ক পারবে না। তো এটাই হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া, এটাই হচ্ছে তোমার কি এই চ্যাপ্টারে এই জিনিসটাই বোঝানো হয় যে এই জিনিসপত্রগুলো ক্লিয়ার করা কিন্তু সম্ভব। ঠিক আছে, আর কি আছে? নট ইমিউটেবল, এরকম কিন্তু নয় যে অপরিবর্তনীয় নয়, এগুলো ইমিউন করা সম্ভব। ঠিক আছে, এবার হচ্ছে তোমার যে ক্লাসরুমটা ইনক্লুসিভ ক্লাসরুম, সেই ক্লাসরুমে সব ধরনের বাচ্চা আছে। ইনক্লুসিভ ক্লাসরুমে কিন্তু যারা চোখে কম দেখতে পায়, কানে কম শুনতে পায়, বা যাদের বডি ইম্পেয়ারমেন্টস আছে মানে হাত কাটা বা পা কাটা, তারাও কিন্তু সেই ক্লাসরুমে থাকবে। তাদের জন্য স্পেশাল স্কুলের কথা বলা হচ্ছে না। তো তাদেরকে নিয়ে যখন তুমি ক্লাসরুম করবে, সেই ক্লাসরুমের কিছু বৈশিষ্ট্য হবে, ক্লাসরুমটাকে ভালো করে সাজাতে হবে। প্রথম কি বলছে, যারা চোখে দেখতে পায় না তাদের জন্য তুমি কি করবে? যে অবজেক্টগুলো তুমি ব্যবহার করবে সেই অবজেক্টগুলো কীরকম হবে? ট্যাকটাইল হবে, মানে হাত দিয়ে টাচ করে যেন বুঝতে পারে, সারফেসটা একটু 3D সারফেস হবে। যারা কানে কম শুনতে পায় তাদের জন্য কি করবে তুমি? সাইন ল্যাঙ্গুয়েজ হয় একটা, আচ্ছা সাইন ল্যাঙ্গুয়েজ ছাড়া সবার জন্য কি করবে? তাকে তোমাকে সামনে বসাতে হবে, সে একটু লিপ রিডিং করে বোঝার চেষ্টা করবে তোমার কথাগুলো, প্রপার লাইটিং কন্ডিশনে তুমি বসবে। যারা কানে কম শুনতে হবে তাদেরকে সামনে বসে লিপ রিডিং বোঝানোর চেষ্টা করানো। তারপরে হচ্ছে যাদের ধরো হাত পা, কারো হয়তো পা ভাঙা, সে হুইল চেয়ারে আসছে, সেটার জন্য ইনক্লুসিভ ক্লাসরুমের যে আর কি এবছর পরীক্ষাতে এসেছিল, ইনক্লুসিভ ক্লাসরুমের কোনটা বৈশিষ্ট্য নয়, একটা ছিল যে ক্লাসরুমের স্টেপ আছে অনেকগুলো, স্টেপ থাকলে হবে না। কেন হবে না? কারণ যার পা ভাঙা সে হুইল চেয়ারে আসবে, সে হুইল চেয়ারে আসার সময় স্টেপ তো উঠতে অসুবিধা হবে তার, তাই না? তাহলে তোমাকে কি রাখতে হবে? একটা র্যাম্প রাখতে হবে ক্লাসে ঢোকার জন্য, স্পেস বড় রাখতে হবে, ঠিক না? প্লাস এই যে তোমার আর কি বসার যে ডেস্কগুলো হয় সেগুলোকে চড়া চড়া রাখতে হবে, ঠিক তো? আর কি রাখতে হবে? যারা হয়তো চোখে দেখতে পায় না তারাও তো আছে তোমার ক্লাসরুমে, তাদের জন্য রেলিং রাখতে হবে, তারা যেন হাত দিয়ে দিয়ে সামনে এগোতে পারে, ঠিক না? এই হচ্ছে ইনক্লুসিভ ক্লাসরুমের ডিজাইন, মানে কমন সেন্সে যা যা তুমি ভাবছো সেই সব কিছু এখানে দরকার। ঠিক আছে, এবার তোমার এটা নিয়ে এর আগের দিন বলা হয়েছিল ফার্স্ট জেনারেশন লার্নার্স, কি বলেছিলাম? কারা ফার্স্ট জেনারেশন লার্নার্স? আগেও শিক্ষিত ছিল না, মানে পড়াশোনাই করেনি, স্কুলের মুখ দেখেনি, সেই পরিবার থেকে যে ছেলেটা আসছে সে কিন্তু খুব ভাইটাল। সে যদি পড়াশোনার মর্ম বোঝে তাহলে তার পরের জেনারেশন সবাই পড়াশোনার মধ্যে থাকবে। আর তাকে যদি তুমি বারবার এই ধূরছাই করে দাও তাহলে কিন্তু খুব মুশকিল। এটা করা হয় স্কুলগুলোতে, মানে ওদেরকে পাত্তা দেওয়া হয় না, ওদেরকেই ভালোভাবে দেখতে হবে, স্কুলের মানে ডিজাইনই সেভাবে করা উচিত। ওরা হচ্ছে একটা ভাইটাল পার্ট সমাজের। পড়াশোনা আমরা কেন করি?
চাকরি পাওয়া তো উদ্দেশ্য না। পড়াশোনার আসল উদ্দেশ্য কি জানো? মানুষ হওয়া অনেকে বলে, তো মানুষ হওয়া একটা অনেক বড় অ্যাসপেক্ট। আসল উদ্দেশ্য পড়াশোনা, যে তুমি যে জীবনযাত্রা করছো সেই জীবনযাত্রাটাকে কতটা তুমি সরলভাবে চালাতে পারো। পড়াশোনার উদ্দেশ্য এটা না যে তুমি পাহাড়ে দাঁড়িয়ে পাহাড়ের উচ্চতা মেপে নেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্রিকোণমিতি শিখে, সেটা পড়াশোনার উদ্দেশ্য নয়, সেটা হায়ার স্টাডিজের উদ্দেশ্য। কেউ ওটা নিয়েই পড়াশোনা করছে, ওটা নিয়ে গবেষণা করছে, তার উদ্দেশ্য সেটা। কিন্তু দোকানে গিয়ে কেউ যেন না ঠকে, সেটা হচ্ছে পড়াশোনা করার উদ্দেশ্য। তাকে যেন ঠকানো না যায়, স্মার্ট যেন তৈরি করা যায় বাচ্চাকে, বুঝলে? এটা হচ্ছে পড়াশোনার উদ্দেশ্য। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এরকম ফার্স্ট জেনারেশন লার্নার্সকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর যারা ধরো তোমার ক্লাসরুমে শুধুমাত্র এই যে বোবা কালা বা যারা অঙ্ক পারে না এই ধরনের বাচ্চা আছে সেরকমও নয়। তোমার ক্লাসরুমে এমনও বাচ্চা আছে যে হচ্ছে ইকোনমিক্যালি একটু লো ব্যাকগ্রাউন্ডের। মানে তোমার ক্লাসরুমে শাহরুখ খানের বাচ্চাও পড়ে, শাহরুখ খানের বাড়িতে যে পরিচারিকা আছে তার বাচ্চাও পড়ে। এই দুজনকে তুমি ক্লাসে কি করে অ্যাকোমোডেট করাবে, সেটা হচ্ছে তোমার কাছে চ্যালেঞ্জ। আর ইনক্লুসিভ ক্লাসরুম সেটাই বলছে। তো তোমাকে সবসময় কি করতে হবে, সবাইকে আলাদাভাবে দেখতে হবে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আমরা এটাকে পড়েছিলাম না, যে প্রত্যেকটা বাচ্চা নিজের মতো করে আলাদা, নিজের মতো করে প্রত্যেকে আলাদা আলাদা ইউনিভার্সে আছে। তো সেই প্রত্যেকটা বাচ্চার সমস্যা দেখতে হবে, তাকে প্রপার টাইম দিতে হবে, সেভাবে করাতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে লোকাল নলেজ সিস্টেম। তাকে যদি তুমি এমন কিছু পড়াও যেটার সঙ্গে তার বাস্তব জীবনের কোনো মিলই নেই, তাহলে সে পড়াশোনায় আগ্রহী হবে না, পড়াশোনা করতে চাইবে না, সে ফাঁকিবাজি শুরু করবে প্রথমত। তারপরে ওর ক্লাসরুমটাই ভালো লাগবে না, ক্লাসরুমটার বার্ডেন মনে হবে। তাহলে তার লোকালে যেসব ঘটনা ঘটছে সেগুলোকে তুমি ক্লাসরুমের মধ্যে বারবার কি করো, ইনক্লুড করো। ঠিক আছে? আর স্টিরিওটাইপ তো ভাঙতে হবে, কাউকে সেগ্রিগেট করা যাবে না। প্লাস জেন্ডার স্টিরিওটাইপ আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো আমাদের আলাদা আলাদাভাবে ভাঙতে হবে। অ্যাজ এ টিচার কি করবে তুমি? ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, এটা মানে সেইভাবে ট্রিট করা, সেটার জন্য ট্রিট করা। তোমার ইনস্ট্রাকশনগুলো প্রত্যেকটা বাচ্চার জন্য ডিফারেন্সিয়েটেড হবে, সবার জন্য জেনারেল হবে না। প্রত্যেকটা বাচ্চাকে তুমি যেহেতু আলাদা করে দেখছো, ডিফারেন্সিয়েট হবে। স্ক্যাফোল্ডিং বলো, এটা আমি আর আজকে বলবো না, এটা তোমাদের অনেকবার বলা হয়। কোথাও একটা মশা বসছে। স্ক্যাফোল্ডিং কি? হুম, একটা বাচ্চা নিজে পারে, তার বাইরেও বাচ্চার একটা বিকাশের পরিসর থাকে, সেটাকে আমরা কি বলছিলাম? সেটা স্ক্যাফোল্ডিং নয়। না, জেডপিডি। এই যে বাইরের যে পরিসরটা যার মধ্যে বাচ্চার বিকাশ হওয়া সম্ভব, সেটাকে আমরা বলছিলাম জেডপিডি। কিন্তু বাচ্চা এখানে নিজে নিজেই কাজ করতে পারে না, এখানে কারো একটা টেম্পোরারি হেল্প লাগে, সেটা স্ক্যাফোল্ডার হতে পারে। স্ক্যাফোল্ডার মানে তার বন্ধু, টিচার, যে কেউ হতে পারে। এই যে টেম্পোরারি হেল্প দিল, যে তার ফলে বাচ্চাটা নিজে করতে পারলো, সেটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। বুঝলে? মানে এরকম ভাবতে পারো, তোমার কাছে কিছু আইডিয়াস আছে, তুমি সেই আইডিয়াসগুলোকে ফোল্ড করলে, ফোল্ড করে বাচ্চার মাথায় দিলে, হাইপোথেটিক্যাল চিন্তা ভাবনা। আর বাচ্চার মাথায় যেভাবে ফুল ফোটে, সেভাবে ওই আইডিয়াসগুলো কি হলো, স্ক্যাফোল্ড করলো, মানে ফুলটা ভাঙলো, বাচ্চা নিজেই করলো, তুমি শুধু ফোল্ড করে ওর মাথায় দিয়ে দিয়েছিলে টেম্পোরারিভাবে। এই টেম্পোরারি সাপোর্ট দেওয়া, টেম্পোরারি হেল্প করে, এটাকে আমরা কি বলবো? স্ক্যাফোল্ডিং। যারা এই কাজটা করে তাদেরকে আমরা কি বলবো? স্ক্যাফোল্ডার। আর যে স্ক্যাফোল্ডিং এর ফলে যে পরিসরে বাচ্চার ডেভেলপমেন্ট ঘটে, সেটা কি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি। ঠিক আছে, ইম্পর্টেন্ট। আর টিচার কি হবে? টিচার ডিক্টেটর না হয়ে ফ্যাসিলিটেটর হবে। ডিক্টেটর আর ফ্যাসিলিটেটরের মধ্যে পার্থক্য? হুম, সাপোর্ট করবে, নিজেই করবে। স্টুডেন্টের স্বাধীনতা যেখানে ম্যাটার করবে, স্যার শুধুমাত্র তাকে রাস্তা দেখাবে, টিচার। বুঝতে পারলে? এরকম ক্লাসরুম দেখেছো তোমরা? এরকম ক্লাসরুম করতে হবে। এইবার এখানে যে কটা জিনিস আছে, ইউডিএল, আইইপি আর এমবেডেড লার্নিং টেকনোলজি, তিনটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে বোঝো। হ্যাঁ, জিনিসগুলোর মধ্যে পার্থক্য খুব কম, মানে একই টাইপের জিনিস এগুলো। ইউডিএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং। যে ডিজাইনটা ইউনিভার্সাল এবং সবার জন্য, তাহলে সেই ডিজাইনটাতে সবাই যেহেতু ইনক্লুড আছে, সেখানটাতে তুমি যখন কোনো বাচ্চাকে পড়াবে, তুমি মাল্টিপল ওয়েতে পড়াবে। মানে শুধুমাত্র বইয়ে পড়াচ্ছ সেটা নয়, তুমি তার সামনে টিভি রাখো, প্রজেক্টর রাখো, মাঠে নিয়ে গিয়ে পড়াও, খেলতে নিয়ে গিয়ে পড়াও, মাল্টিপল ওয়েতে তাকে পড়াও। প্লাস যখন তুমি তার কাছ থেকে পড়া নেবে,
পড়া নেওয়াটা কীরকম হবে, শুধুমাত্র লিখিত পরীক্ষা নয়, তুমি মৌখিক পরীক্ষাও নিতে পারো, খেলাধুলার মাধ্যমেও তার কাছ থেকে তুমি পড়া নিতে পারো। মানে তার যে ইভ্যালুয়েশন করা, সেটার জন্য সবসময় মানে লেখা পরীক্ষা বা মৌখিক পরীক্ষা এটারও দরকার নেই, অন্যভাবে নেওয়া যেতে পারে। অন্যভাবে নাও, কুইজ করিয়ে নাও, তার ইভ্যালুয়েশন করাও, সে কথাটা জানতে পেরেছে সেটা জানো, ঠিক আছে। এইটা হচ্ছে ইউডিএল এর বিষয়। এখানটাতে ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিংয়ে সব ধরনের বাচ্চা থাকে, মানে যারা পিছিয়ে পড়া, যে পড়াশোনায় ভালো এবং যে পড়াশোনায় অ্যাভারেজ, এই তিনটা ক্যাটাগরি মিলিয়ে, তিনটা ক্যাটাগরিকে যেটাতে পড়ানো হয় তাদের জন্য যে ডিজাইন, সেটা হচ্ছে ইউডিএল। ইউডিএল এর সঙ্গে সবসময় মনে রাখবে মাল্টিপল ওয়ে রিলেটেড। মানে মাল্টিপল ওয়েটা কি, দুই দিকেই, পড়ানোর সময়ও, পড়া নেওয়ার সময়ও। ওকে, এরপর হচ্ছে আইইপি। আইইপিটাও খুব ইম্পর্টেন্ট, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, এডুকেশন প্রোগ্রাম। এটা অ্যাভারেজ স্টুডেন্টের জন্য না, এটা হচ্ছে যারা পড়াশোনায় খারাপ বা যাদের ইম্পেয়ারমেন্টস হয়েছে, হাত পা ভাঙা হতে পারে, বা যাদের বড় কোনো রোগ রয়েছে, বা যারা পড়াশোনায় খুব ভালো, এই বাচ্চার জন্য আইইপি। মানে মিড ক্যাটাগরির ডান দিকে আর বাঁ দিকে ইউডিএল এ সবাই আছে, আর আইইপিতে কি আছে, এইটুকু বাদ দিয়ে এদিকের ছেলেপেলেও আছে, এদিকের ছেলেপেলেও আছে। তোমার এটা হচ্ছে কি একটা রিটেন একটা মানে নথির মতো আইইপিকে বলা হয়। মানে একটা টিচারের কাছে এটা পুরো সারা বছর লেখা থাকে। ধরে নাও তোমার ক্লাসরুমে একটা বাচ্চা এসেছে যে হাঁটতে পারে না, তার জন্য একটা হুইল চেয়ার দরকার, যেটা তুমি পরের দিন তাকে কিনে দেবে। তো তুমি সেটা আইইপিতে লিখবে, গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভ করে তোমাকে একটা হুইল চেয়ার দিয়ে দেবে। বুঝতে পারলে? বা কেউ বেশি ভালো পড়াশোনা, তার জন্য তোমার ক্লাসরুমে একটা গ্লোব দরকার, সেটা তুমি আইইপিতে লেখো। আইইপিতে লেখার পরে তোমার কাছে আসবে হচ্ছে একটা গ্লোব। এটা হচ্ছে রিটেন ডকুমেন্ট। আর এটা হচ্ছে ডিজাইন। ডিজাইন তো ডিজাইনের মতনই হয়, ডিজাইনে তো বিভিন্ন ওয়ের কথা বলা থাকে বা ওয়ে নিয়ে ভাবনা চিন্তা করি আমরা। আর এটা কি, এটা একটা রিটেন ডকুমেন্ট। তো আইইপি কাদের জন্য, আইইপি হচ্ছে আবার প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদাভাবে আইইপি হয়। যে বাচ্চা হয়তো হাঁটতে পারে না, বা যে বাচ্চা হয়তো অটিজম আছে, যে বাচ্চার আমরা পড়ছিলাম, তাকে তুমি কি করে সাপোর্ট দেবে, সেটার জন্য তোমার যা যা দরকার সব তুমি আইইপিতে লিখবে। বুঝলে? মেডিকেল সাপোর্টও হতে পারে, যদিও মেডিকেল সাপোর্টের কথা বলে না। যা যা যাবতীয় দরকার তার জন্য আলাদা বই খাতা, তুমি যেভাবে তাকে সাপোর্ট দেবে তার জন্য তুমি একটু বেশি কালারফুল পিক্টোরিয়াল বই করতে পারো, সেটা গভর্নমেন্ট তোমাকে প্রোভাইড করবে, যেটা আইপিতে লেখা থাকবে। ব্লু প্রিন্টের মতো ব্লু প্রিন্ট আরও হয়। ব্লু প্রিন্ট যেমন বাচ্চার অ্যানেকডোটাল রেকর্ডস বলে, সেগুলোও ব্লু প্রিন্ট হয়, আরও অনেক ব্লু প্রিন্ট হয়। আইপিটা মোট কথা মনে রাখবে অ্যাভারেজ স্টুডেন্ট বাদ দিয়ে বাকিদের জন্য, যারা স্লো তাদের জন্য, যারা একটু বেশি ফাস্ট তাদের জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে এমবেডেড লার্নিং টেকনোলজি। এমবেডেড মানে কেকের মধ্যে যে ফ্রুটগুলো থাকে সেগুলো এমবেডেড থাকে, ঢোকানো থাকে। কেক আর ফ্রুটকে আলাদা করা যায় না। ফ্রুট কেক যেটা আমরা খাই না, সেখানে ফ্রুট থাকে না, এমবেডেড বলে ওটাকে। তো এমবেডেড লার্নিং হচ্ছে পারিপার্শ্বিক অন্যান্য কাজকর্ম করতে করতে যেটার মাধ্যমে শিক্ষা গ্রহণ করা যায় বা শিক্ষাদান করা যায়, সেটা হচ্ছে এমবেডেড লার্নিং। কী করে হবে? তোমাকে কোথাও ঘুরতে নিয়ে গেল এডুকেশনাল ট্রিপে, সেখানে নিয়ে গিয়ে কিছু বোঝাচ্ছে, তুমি সেখানে যেটা বুঝবে সেটা তোমার মধ্যে এমবেড হয়ে যাবে, সেটা কোনো দিন আলাদা হবে না। তুমি আজীবন তোমার ওই ঘোড়ার ট্রিপের সঙ্গে ওটা রিলেটেড থাকবে। এটাকে বলা হয় এমবেডেড লার্নিং। প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে অন্যান্য কাজকর্মের মাধ্যমে শিক্ষা প্রদান, সেটা হচ্ছে কি এমবেডেড লার্নিং টেকনোলজি। তাহলে ইউডিএল, আইইপি, এমবেডেড লার্নিং টেকনোলজি, তিনটা ক্লিয়ার? এই তিনটাই ইনক্লুসিভ ক্লাসরুমে দরকার। বুঝলে? আরেকটা জিনিস যেটা আমাদের চেঞ্জ করতে হবে, যে কোনো ইনক্লুসিভ ক্লাসরুমে আমরা কম্পিটিশনের থেকে বেশি গুরুত্ব কাকে দিব? কোঅপারেটিভ লার্নিংকে। কম্পিটিশন একটা হীনমন্যতা বা একটা হিংসার জায়গা চলে আসে, কখনো মনে হয় আমি পারছি না, আর কখনো মনে হয় যে না ও বেশি পেরে গেল। সেটা না করে আমি যদি কোঅপারেটিভ লার্নিং করাই, একটা ভালো স্টুডেন্ট, একটা খারাপ স্টুডেন্ট, এই দুজনকে একটা গ্রুপ তৈরি করলাম, তো ন্যাচারালি যদি টিচারের সামনে ঘটে ঘটনাগুলো, তাহলে ভালো স্টুডেন্টটা খারাপ স্টুডেন্টকে প্রভাবিত করবে। আমাদের টিচাররা তত নজর দেয় না, উল্টো হয়ে যায় কেসটা, খারাপ স্টুডেন্টটা ভালো স্টুডেন্টকে প্রভাবিত করে দেয়, তাই না? তো টিচারের সেখানটাতে সুপারভিশন কিন্তু দরকার কোঅপারেটিভ লার্নিংয়ে। তার ফলে কী হবে, পজিটিভিটিগুলো ছড়াবে। আর পিয়ার টিউটারিং হবে। পিয়ার টিউটারিং কি? পিয়ার মানে কি? গ্রুপ।
বন্ধুদের গ্রুপ, তাহলে বন্ধুদের মাধ্যমে পড়াশোনা হবে সেখানটাতে। আর বন্ধুদের কাছ থেকে আমরা যেটা শিখি কোনোদিনই ভুলি না। কেন? ভালো জিনিসের কথা বলছি, কারণ বন্ধুরা আমাদের লেভেলে এসে শেখায়, তাই না? ওই জন্য আমরা ভুলি না। কোঅপারেটিভ লার্নিং হবে। প্রাইমারি বেনিফিটস কি? অ্যাক্টিভলি প্রমোটস পিয়ার অ্যাকসেপ্টেন্স অ্যান্ড হেল্প স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ভ্যালু ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউস। কি হয়, এক তো বন্ধুদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, সোশ্যালাইজেশন করবে, সোশ্যাল ডেভেলপমেন্ট কিন্তু একটা বড় জায়গা, সেটা হবে। আর কি হবে, বিভিন্ন পয়েন্ট অফ ভিউ বুঝতে পারবে। যেমন ধরো তোমাদের ক্লাসে যদি কোনো ফাঁকিবাজ স্টুডেন্ট থাকে, সে যদি তোমার গ্রুপে পড়ে যায় প্র্যাকটিক্যালে, তাহলে দেখবো ওই প্র্যাকটিক্যালটা আধ ঘন্টার প্র্যাকটিক্যাল কি করে 10 মিনিটে নামানো যায় ও কিন্তু জানে। তো ওর যে পয়েন্ট অফ ভিউটা তুমি বুঝলে, এটাও কিন্তু বোঝা দরকার। তো সে তার পয়েন্ট অফ ভিউ জানলে, স্যারের পয়েন্ট অফ ভিউ জানলে, তোমার নিজের পয়েন্ট অফ ভিউ জানলে, সবার পয়েন্ট অফ ভিউটা জানা যায়। আর হচ্ছে কি, কন্ট্রাস্ট দ্য অ্যাপ্রোচ। কি হচ্ছে, কম্পিটিটিভ লার্নিংয়ে কি করছে, দিস মেথডস ফোকাস স্ট্রিক্টলি অন কালেকটিভ গ্রোথ অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন। কোঅপারেটিভ লার্নিংয়ে কি হচ্ছে, তুমি সমাজের একটা নিজেকে অঙ্গ হিসাবে ভাবছো, ক্লাসের মধ্যে ইনক্লুড হচ্ছ, এবং ইনক্লুসিভ ক্লাসরুমে যখন কোঅপারেটিভ লার্নিং হবে সেখানটাতে কত ধরনের স্টুডেন্ট থাকবে, বিভিন্ন স্টুডেন্ট থাকবে, অ্যাক্রস অল দ্য কালচার্স তুমি স্টুডেন্ট পাবে। যেমন আমি উদাহরণ দিলাম, শাহরুখ খানের ছেলে, শাহরুখ খানের বাড়ির পরিচারিকার ছেলে, তাহলে দুজনের কালচার তো একদমই আলাদা, তাদের মধ্যে কন্ট্রাস্টটা আসবে। এর ফলে কি হবে, তুমি ওর কালচার জানলে, ও তোমার কালচার জানলে, এরকম করে পড়াশুনো এবং কালচারও কি হবে, সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে দুটো ইম্পর্টেন্ট জিনিস জানলাম। একটা হচ্ছে সেগ্রিগেশন করা যাবে না, এবং তার ফলে আমরা কি পারবো না, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট নিতে পারবো না। যে কোনো স্ট্যান্ডার্ড জিনিস কিন্তু ঠিক না এই ধরনের বাচ্চাদের জন্য, যে কোনো বাচ্চার জন্য। তার বদলে আমরা কি করব, ইউডিএল অ্যাপ্লাই করতে পারি বা আইইপি অ্যাপ্লাই করতে পারি। আরেকটা কি দেখলাম, কম্পিটিটিভ মনোভাব কিন্তু ভালো না বাচ্চাদের জন্য, তার বদলে আমাদেরকে কোঅপারেটিভ মনোভাব রাখতে হবে। এবার হচ্ছে অ্যাকোমোডেশন আর মডিফিকেশন। অ্যাকোমোডেশন মানে কোনো বাচ্চা কোনো জায়গায় নিজেকে অ্যাকোমোডেট করালো। এই যে তোমরা আগে যখন বসছিলে, প্রথম যেদিন এসেছিলে সেদিন জায়গা হচ্ছিল না, এতজন ছিলে, তাও জোর করে আমরা বসাচ্ছি, অ্যাকোমোডেট করাচ্ছি। তারপর আমরা কি করলাম, আমাদের সিস্টেমকে মডিফাই করলাম, আমরা দুটো ভাগ করে দিলাম, এখানটাতে এই জিনিসটা সরানো হলো, আরও চেয়ার আনা হবে বা যা কিছু করা হচ্ছে। আমাদের সিস্টেমটাই পরিবর্তন হবে কাদের জন্য, বাচ্চাদের জন্য। মডিফিকেশন কার করানো দরকার, ক্লাসরুমের বা পাঠ্যক্রমের। বাচ্চার অ্যাকোমোডেশনের দরকার নেই, বাচ্চা অটোমেটিক সেখানটাতে ইনক্লুড হয়ে যাবে। তুমি যদি তোমার পাঠ্যক্রম, কারিকুলাম হোক বা তোমার স্কুলের পরিবেশ হোক, একটা স্কুলের পরিবেশে আমি গিয়ে দেখছি যে স্কুলে ঝুল পড়ে আছে, আমার পড়াতে মন বসবে না, ওখানে স্বাভাবিক ব্যাপার। আমি যদি দেখি সেখানে কালারফুল জিনিসপত্র আছে, আমার পড়াতে মন বসবে, বাচ্চাদের কথা বলা হচ্ছে, তাই না? এগুলো কিন্তু ম্যাটার করে। আমি ছোটোবেলায় যে স্কুলে পড়েছিলাম, ওই স্কুল থেকে যখন কলেজে আসলাম, তো কলেজই মনে হতো আমার, তো কী হচ্ছে এখানে, এই রেজিস্ট্রেশন করার জন্য লাইনে দাঁড়াতে হবে, তারপরে পরীক্ষার জন্য লাইনে দাঁড়াতে হবে, এগুলো কি, পরীক্ষা তো আমি দিচ্ছি, তো সেটার জন্য আমাকে আবার লাইনে দাঁড়াতে হবে? তো আমার ব্যাপারগুলো হতো না। কারণ স্কুল কি খুব সিস্টেমের মধ্যে থাকে, কলেজ ইউনিভার্সিটি একটু সিস্টেমের বাইরে চলে যায়। তো এই হচ্ছে বিষয়। এবার রিজিড পেন পেপার যে পরীক্ষাগুলো হচ্ছিল সেগুলোর বাইরে তো ইনক্লুসিভ ক্লাসরুম, এটার ফলে কি সুবিধাগুলো ঘটবে, এটার ফলে হবে হচ্ছে হলিস্টিক চেঞ্জ হবে বাচ্চার। হলিস্টিক মানে হলিস্টিক ডেভেলপমেন্ট পড়েছিলাম, চারিদিকে সর্বাঙ্গীন বাচ্চাটার চেঞ্জ হবে বা সর্বাঙ্গীন বিকাশ ঘটবে। প্লাস আমাদের টাইম লাইন কী হবে, ফ্লেক্সিবল হবে। আজকে পড়ালাম, পরীক্ষা আমি কালকেও নিতে পারি, বা পরীক্ষা না নিয়ে অন্যভাবে তোমার কাছ থেকে পড়া আদায় করে নিতে পারি, সেটা হবে। অ্যাসেসমেন্টের কী হবে, ডাইভার্সিটি হবে। ইউডিএল পড়াচ্ছিলাম না, ইউডিএলে বলা হচ্ছে যে পরীক্ষাটা শুধুমাত্র মৌখিক বা লিখিত পরীক্ষা নয়, অন্যভাবে, মানে মাঠের মধ্যে কি করে তুমি পরীক্ষা নিতে পারো, সেটা ইউডিএল এর একটা পার্ট, তোমাকে তৈরি করতে হবে তুমি যখন পড়াবে। তাহলে অ্যাসেসমেন্টটা কী হবে, বিভিন্ন ডাইভার্সিফাই, বিভিন্নভাবে তুমি তার মূল্যায়ন করবে, ঠিক আছে? আছে, ফর্মেটিভ সামেটিভ আছে, ওটা ওটা আলাদা চ্যাপ্টার। অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, সিসিই বলে। সিসিই জানো, সিসিই কি, কেন সিসিই বলা হয়? সিসিই এটা একটা হয়, আর একটা হয় অ্যাসেসমেন্ট হয়, একটা ফর্মেটিভ সামেটিভ, ওগুলো পড়বো আমরা ধীরে ধীরে। সিসিইটা এটার সঙ্গে রিলেটেড। সিসিই বলছে যে পরীক্ষাটা কন্টিনিউয়াস আর কম্প্রিহেন্সিভ হবে,
সি ফর কন্টিনিউয়াস, সি ফর কম্প্রিহেন্সিভ, ই ফর ইভ্যালুয়েশন। তাহলে একটা পরীক্ষা যদি কন্টিনিউয়াস হয়, মানে সারা বছরই যদি তুমি পরীক্ষা দিতে থাকো, তাহলে তোমার যখন সিটেট আসবে বা ঝাড়খণ্ড টেট আসবে তখন তুমি ভয় পাবে? ভয় পাবে না। তোমরা তো সেভাবে প্রিপেয়ার্ড হচ্ছ। সেজন্যই ভয়টা কাটানোর জন্য পরীক্ষা কী হতে হবে? কন্টিনিউয়াস হতে হবে। আর কম্প্রিহেন্সিভ মানে কি? স্কুলের কথা বলছে। কম্প্রিহেন্সিভ বলছে, বলো কম্প্রিহেন্সিভ কি? হুম? না না না, কম্প্রিহেনশনে কি করি আমরা? বড় জিনিস পড়ি। কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে বাচ্চার বিগার অ্যাসপেক্ট দেখা। শুধুমাত্রই স্কুলের পড়াশোনা নয়, স্কুলের বাইরে বাচ্চার ব্যক্তিত্ব কীভাবে তৈরি হচ্ছে, সর্বাঙ্গীন বিকাশ ঘটছে কিনা, সেগুলো যেখানে দেখা যায়। স্কুলাস্টিক, নন স্কুলাস্টিক সব মিলিয়ে হচ্ছে কম্প্রিহেন্সিভ। তো ইভ্যালুয়েশন কেমন হওয়া উচিত? কন্টিনিউয়াস অ্যান্ড কি কম্প্রিহেন্সিভ। বোঝা গেল? হুম, হ্যাঁ, ফর্মেটিভ ইভ্যালুয়েশন কন্টিনিউয়াসের মধ্যে। আর সামেটিভটা? হ্যাঁ, এটা সামেশানের পরে, অনেকগুলো টপিক পড়ানোর পরে যেটা নিচ্ছি। এবার হচ্ছে কিছু আইনি আর কি সাপোর্টও দেওয়া আছে বাচ্চাদের পড়াশোনার সুবিধার জন্য। যেমন ধরো আরপিডব্লিউডি অ্যাক্ট, এটা 2016 সালের অ্যাক্ট। এটা বলেছিল যে যে বাচ্চাগুলো ফিজিক্যালি আর কি আলাদা, চ্যালেঞ্জড, তারাও কিন্তু নর্মাল ক্লাসরুমেই পড়বে, তাদের জন্য স্পেশাল স্কুলের দরকার নেই। সম্ভবত, খুব সম্ভবত 21 ধরনের ফিজিক্যাল ইয়ে হয়, মানে ইম্পেয়ারমেন্টসগুলো হয়। আর কি করতে হবে? হার্মফুল যে লেভেল আমরা তৈরি করি, যে বাচ্চাটা পড়াশোনায় ভালো না, ওই বাচ্চাটা এরকম বা ওই বাচ্চাটা সেরকম, সেগুলোকে বাদ দিতে হবে। কারণ এটা ইনক্লুসিভ ক্লাসরুম, এখানে সবাই আছে। আইকিউ গ্রুপিং। আইকিউ গ্রুপিং কী হতো বলো তো? আমাদের আইকিউ এর ভিত্তিতে আলাদা ক্লাস সেকশন ভাগ করে দেওয়া, এ বি সি। এখন তো চেঞ্জ হয়ে গেছে, এখন তো এ সেকশনেও সব ধরনের বাচ্চা থাকে, বিতেও সব ধরনের, সিতেও সব ধরনের। সেকশন ভাগ করা হয় যেন স্টুডেন্ট আর টিচারের রেশিওটা ঠিকঠাক থাকে। আগে কি করা হতো? আইকিউ অনুযায়ী, এ সেকশনে ভালোরা, বি সেকশনে খারাপরা, মানে বি সেকশন হয়ে গেল মানে হয়ে গেল চ্যাংড়া শেষ, তাই না? একটা ক্যাটাগরি পড়ে গেল, সেটা করা যাবে না। আলটিমেট গোল কি? আমাদের আলটিমেট গোল দেখো লেখা আছে, অ্যাবান্ডেন্স স্ট্যান্ডার্ডাইজড ইনস্ট্রাকশন অ্যান্ড বিল্ড এনভায়রনমেন্টস দ্যাট এমব্রেস ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে যেখানটাতে কি করা হবে? সম্মান দেওয়া হবে। এবং কি বাদ দিয়ে দেওয়া হবে? যেখানটাতে স্ট্যান্ডার্ড যে জিনিসপত্রগুলো সেগুলোকে বাদ দিতে হবে। বুঝলে? এটাই হচ্ছে আলটিমেট গোল ইনক্লুসিভ ক্লাসরুম এবং আরপিডব্লিউডি অ্যাক্ট 2016। আচ্ছা, এতটুকুই ছিল। এই সংক্রান্ত তোমাদের প্রশ্ন কিন্তু অনেক আছে। এই চ্যাপ্টারটা আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজিতে কত নাম্বার থাকে? 30, তাই তো? 30-এর মধ্যে 15 নাম্বার থাকে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট থাকে, মানে এর আগে পর্যন্ত যা যা পড়েছিল। তোমাদের শুধু এর আগে একটা জিনিস পড়ানো হয়নি, পিঁয়াজে কোলবার ভাইগটসকি। ওটা একটু ভালো করে সময় নিয়ে পড়াবো বলে পড়াইনি, ওটা হালকা হালকা করে দিয়েছি ভেতরে। ওই 15-র মধ্যে আবার 3-4 নাম্বারই থাকে হচ্ছে পিঁয়াজে কোলবার ভাইগটসের, ওই প্রত্যেকবারই ওখান থেকে 3-4টে এক্সট্রা প্রশ্ন আসে। আর বাকি থাকে কি থাকে? চাইল্ড ডেভেলপমেন্ট থাকে তোমার হেরিডিটি সোশ্যালাইজেশন, হেরিডিটি এনভায়রনমেন্ট থাকে সোশ্যালাইজেশন থাকে জেন্ডার থাকে, এগুলো থাকে। বাকি যে 15 নাম্বার, এই 15 নাম্বার আবার 2 ভাগে ভাগ করা হয়। এটা কোথাও 7-8 করে আসে। 7 বা 8 নাম্বার আসে হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড লার্নিং ডিসেবিলিটিস থেকে, এই চ্যাপ্টার থেকে। আর বাকি 8 নাম্বার আসে পেডাগজি থেকে, বাচ্চার মোটিভেশন কি করে বাড়ানো যায়, এগুলো পেডাগজিতে পড়বো আমরা সেখান থেকে। বুঝলে? তো এই চ্যাপ্টার বড় একটা চ্যাপ্টার, মানে এখানটাতে ছোট করেই পড়িয়ে দেওয়া গেল, কিন্তু এখানে প্রচুর প্রশ্ন আছে। তো তোমাদের 2টো সেট দেবো আমি। প্রথম সেটটাতে 25টা সিটেটের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে 2011 থেকে মোটামুটি ওখানে 2015-16 পর্যন্ত। 5টা ঝাড়খণ্ডের ডাব্লিউবি টেট মিলিয়ে আছে। সেকেন্ড সেট যেটা আছে সেখানটাতেও এরকমই 25 আর 5 করে ভাগ করে 2টো সেট, 30টা সেট আছে। এবং ইংলিশে আছে, হ্যাঁ, ইংলিশে চেষ্টা করো করার, অসুবিধা নেই তো?